ডিজাইনে যাওয়ার আগে আমাদের হোমওয়ার্কে কিছু মিস্টেক ছিল। সবার হোমওয়ার্কেই কমন মিস্টেকগুলো আছে, যেগুলো আমি ঠিক করে দিচ্ছি নেক্সট ক্লাস থেকে, যাতে এই ভুলগুলো না হয়। ঠিক আছে, এই শুরু করি। ছবিগুলো আমি এখানে রেখে দিছি। দেখেন, প্রথমত যখন কোনো বর্ণনামূলক লেখা থাকবে সেখানে আমরা কখনোই বড় হাতের লেখা ব্যবহার করব না। বর্ণনামূলক লেখাতে বড় হাতের লেখা ব্যবহার করা উচিত না। যেমন যদি লেখাটা কোনো হেডলাইনের হয়, হেডলাইন ভিত্তিক, যেমন এটা একটা এক লাইনের হেডলাইন, ঠিক আছে, সেখানে আমরা বড় হাতের সবগুলা রাখতে পারি, বাট তারপরে ভ্যারি করবে যে কী টাইপের ফন্ট রাখতেছি। ধরেন আমি এখানে যদি একটা ডিসেন্ট একটা ফন্ট রাখি, এখানে যদি আমি লিখলাম যে হেডলাইন হেয়ার কোয়াইট গুড, সবগুলা বড় হাতের, দেখে পড়া যাচ্ছে, কাছ থেকেও পড়া যাচ্ছে, দূর থেকেও পড়া যাচ্ছে। বাট যদি আমার কোনো একটা বর্ণনামূলক লেখা হয় এবং সেখানে যদি আমি বড় হাতের রাখি, এবার আপনারা বলেন তো এটা কি পড়া যাচ্ছে? তাহলে দেখেন আপনারা কিন্তু এখানে অনেকেই এই মিস্টেকটা করছেন। শুধু এই ডিজাইনটা যার উনি না, আরও অনেকেই আছেন, এই যে দেখছেন আর অনেকেই ছিল, এই যে বুঝতে পারছি। আপনাদের হোমওয়ার্ক থেকে এই ভুলগুলা অনেকেই করেছেন, এটা খেয়াল রাখবেন সবাই, যে বর্ণনামূলক লেখাতে কখনোই আমরা সবগুলো লেখা বড় হাতের ইউজ করব না, এটা একটা জিনিস। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করব, স্ক্রিপ্ট টাইপফেস ব্যবহার করব, তখনও সবগুলো লেখা বড় হাতের রাখা উচিত না। যেমন আমি যদি এখান থেকে লিখি হচ্ছে এটা একটা স্ক্রিপ্ট টাইপফেস, রাইট? এই স্ক্রিপ্ট টাইপফেসে দেখেন সবগুলো লেখা এখন বড় হাতের, এটা কি পড়া যাচ্ছে? এটা পড়া যাচ্ছে না। সো যখন স্ক্রিপ্ট টাইপফেস থাকবে তখন আমরা সবগুলো লেখা বড় হাতে রাখবো না, শুধু প্রথম যে প্যারাটা থাকবে বা প্রথম যে ক্যারেক্টারটা থাকবে, অনলি প্রথম ক্যারেক্টারটা বড় হাতের হবে, প্রথম ক্যারেক্টারটা। বুঝতে পারছি? আচ্ছা, এটা মেবি অনেকে ভুল করছেন, এখানে ছিল না, এখানে মেবি ওইটা মনে হয় রাখিনি, বাট এটা অনেকে ভুল করছেন, এটা ঠিক করে নিন। আরেকটা জিনিস, যখন আমাদের কোনো বর্ণনামূলক লেখা থাকবে, এই বর্ণনামূলক লেখাতেও আমরা সবগুলাই স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করব না। দেখেন তো এটা কি পড়া যায়? পড়া যাচ্ছে না। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। এটা গেল একটা। এরপর আসি আরও কয়েকটা জিনিস। এটা একটা শেপটা একটু ডার্ক কালার। এবার এখানকার হেডলাইন আমি নিয়ে আসি, এই হেডলাইনের কালার আমি একটু চেঞ্জ করে দিলাম, আর একটু উপরের দিকে নিয়ে যাই। এটা কি বোঝা যাচ্ছে খুব একটা? আচ্ছা বলেন তো, যদি লেখাটা এটা না হয়ে হোয়াইট কালার হইতো, এখন বলেন তো এখানে দুইটা লেখা আছে, কোনটা বোঝা যাচ্ছে? হোয়াইটটা। এই যে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেখা বোঝা যাওয়া বা ফুটে ওঠা, এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট দুই ধরনের হয়, একটা হয় হচ্ছে গুড কন্ট্রাস্ট, আর একটা হয় ব্যাড কন্ট্রাস্ট। তাহলে ব্যাড কন্ট্রাস্ট হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে লেখাটা ভালো বোঝা যাবে না, আর গুড কন্ট্রাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার লেখাটা বা টাইপফেসটা ভালো মতো বোঝা যাবে বা ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে। এবার আসি, বলেন তো গুড কন্ট্রাস্ট না ব্যাড কন্ট্রাস্ট? আচ্ছা, এরপরে হচ্ছে সাদার সাথে সাধারণত হয় না, এখানে কন্ট্রাস্ট ঠিকই আছে, এখান থেকে আরও কিছু বের করি সো দ্যাট এদের বুঝতে ইজি হয়। একটা, এরপরে হচ্ছে পাচ্ছি না তো খুঁজে, কোনো একটা ডিজাইনে দেখেছিলাম, এই যে দেখেন গুড কন্ট্রাস্ট না ব্যাড কন্ট্রাস্ট? ব্যাড কন্ট্রাস্ট, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আই গেস আরও কিছু জিনিস দেখছিলাম, কিছু ফন্ট, কিছু টাইপফেস,
এগুলো আমরা কখনোই ইউজ করব না। যেমন হচ্ছে একটু বের করে আমি জানি না এটা কোথায় পাওয়া যাবে, একটু খুঁজি। এটা একটা, আরেকটা আছে। এই দুইটা টাইপ ফেজ, ঠিক আছে, এটা একটা টাইপ ফেজ, এটা একটা টাইপ ফেজ। এই দুইটা টাইপ ফেজ আজকের পর থেকে আপনাদের জন্য হারাম, এবং এগুলো আমরা ইউজই করব না। হোমওয়ার্কের ক্ষেত্রে, প্রজেক্টে তো ইউজ করবোই না, ইভেন হোমওয়ার্কেও ইউজ করব না। যদি আমি দেখি যে এই দুইটার কোনো একটা টাইপ ফেজ আজকের পর থেকে কেউ ইউজ করেছে, তাহলে তার হোমওয়ার্কই দেখা হবে না, ঠিক আছে? দুইটার নাম, এটার নাম হচ্ছে মোনোটাইপ কর্সিভা, আর একটা হচ্ছে আলজেরিয়ান। বলতেছি এগুলো তো সমস্যা হচ্ছে, প্রথমত আপনাদের কাছে হয়তো এটা দেখতে ভালো লাগতেছে, এটাতে সমস্যা কি, বাট এখানে দেখেন, আমি একটু এখানে আসি। অনেকে এটা ইউজ করছেন আজকে, যেমন এই যে এই টাইপ ফেজটা আমরা ইউজ করব না, ঠিক আছে, এটাও ইউজ করব না। এই যে দেখেন, উনি একটা ইউজ করেছেন, এখানে একজন, ওনার কাছে এটা ভালো লাগছে, একজন গেল। এই যে দুইজন, আরেকজনের কাছে ভালো লাগছে, এরপরে হচ্ছে এই যে আরেকজনের কাছে ভালো লাগছে। তার মানে ব্যাপারটা এরকম না যে এটা একজনের কাছে ভালো লাগতেছে, সবার কাছে এটা ভালো লাগতেছে। সবার কাছে ভালো লাগলে ঝামেলা, ঠিক আছে, এবং সবার কাছে যখন ভালো লাগে তখন এটা আর ভালো থাকে না, এটা একটা ওভাররেটেড জিনিস হয়ে যায়, ঠিক আছে। এবং এটা নট নেসেসারি যে শুধু আপনাদের ব্যাচেরই প্রবলেম, অন্য ব্যাচেও পোলাপারে এরকম ফন্ট ইউজ করছে, সবগুলো এটা ধুইছি, যারা যারা এই ফন্ট ইউজ করছে, টাইপফেজ ইউজ করছে, ঠিক আছে। সো ওদেরকে যদিও আরও, ওদেরকে বকা বেশি দিছি, কারণ ওরা ডিজাইন আরও কয়েকদিন গেছে তারপরে এটা ইউজ করছে, ওরা বকা বেশি খাইছে। আপনারা যাতে বকা না খান এই জন্য আপনাদেরকে আগেই বলে দিছি এটা ইউজই করার দরকার নেই। টাইপফেজ সাধারণত আমরা দুইটা কারণে ইউজ করি না। আপনাদেরকে আমি টাইপোগ্রাফি নিয়ে রিসার্চ করতে বলছিলাম না, আমি জানি না রিসার্চ করতে আপনারা পাইছেন কিনা, বাট আমি বলি কিছু টাইপফেজ থাকবে সেগুলো আমরা ইউজ করব না। ইউজ করব না এই জন্য না যে ফন্টগুলা খারাপ বা ফন্টে কোনো সমস্যা আছে, বা ফন্ট যারা বানাইছে ওদের সাথে আপনার বাপের জমি নিয়ে শত্রুতা আছে, ব্যাপারটা এরকম। সমস্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফন্টগুলা ওভারডেটেড হয়ে গেছে। ওভারডেটেড মানে তো আমরা বুঝি যে সময়ের সাথে সেটা আজকের দিনে, আজকের মডার্ন যুগে লাস্টিং করবে না, এটা হচ্ছে ওভারডেটেড। আরেকটা হচ্ছে ওভার ইউজড, বেশি পরিমাণে ইউজ হয়ে গিয়েছে, যার কারণে এখন আমরা ওই টাইপফেজগুলো ইউজ করি না, মূলত এই দুইটা কারণে। এবং এই দুইটা হচ্ছে, এই দুইটা টাইপফেজ এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত, এই কারণে এই দুইটা টাইপফেজ আমরা ইউজ করব না, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, আর কি কি মিস্টেক ছিল আমাদের? বেসিক্যালি এই কয়েকটা মিস্টেকে ছিল, আরও যদি চোখে পড়ে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে এই জিনিসগুলো ভালো হয় নাই, খুব বেশি চোখে লাগতেছে, এটা তো বললাম। এই যে দেখেন, এটা একটা ব্যাড কন্ট্রাস্ট। এবং এখানে আরেকটা জিনিস, যে একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটা শেপ বড় করে দেওয়া, আর একটা সেম শেপ নেই, স্যার একটু ছোট। কি ব্যাপার? কোন শেপটা সবার আগে চোখে পড়তেছে? লালটা। এবং দেখেন এই যে পুরো কম্পোজিশনটা, কালো, লাল, হলুদ, সবুজ, এই কম্পোজিশন দেখতে কি ভালো লাগতেছে? মানে আপনি যে তাকায় আছেন, আপনার চোখে কি এটা আরামদায়ক ফিল হচ্ছে? আরামদায়ক ফিলটা দিচ্ছে না। তার কারণ হচ্ছে কালার কম্বিনেশন। সো আমাদের কালার কম্বিনেশন নিয়ে একটু সতর্ক হতে হবে, এমন কোনো কালার আমরা ইউজ করব না যাতে সেটা মানে ব্যাড ফিল দেয়। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আরেকটা হচ্ছে এখানকার যে লেখাগুলা, এখন যদি লেখাগুলা এভাবে বড় করা উচিত না, যদিও কি করা যায় এখান থেকে টাইপফেসটা চেঞ্জ করে ফেলি।
মানে লেখা রাখলাম এখানে, এরপর শেপ রাখলাম, এরপরে এই যে স্টার ছিল আমাদের, কয়েকটা স্টার দিলাম, ঠিক আছে। এখানে হয়তো কিছু লেখা আমরা রাখলাম। এবার বলেন আপনি সবার আগে কোনটা পড়বেন? এটা পড়বেন না এগুলা দেখবেন না এটা দেখবেন না এটা দেখবেন? কনফিউজড হয়ে গেছি না? এবার এই ডিজাইনটা একটু দেখেন তো, কোনটা আগে দেখবো আমরা? এগুলাও সব হাইলাইট করে দেওয়া, এগুলাও হাইলাইট করে দেওয়া, কোনটা আগে দেখব? বুঝতে পারছি, কনফিউশনে ফেলা যাবে না। এই যে দেখেন এখানে লেখা আছে, শেপ আছে, এবং এখানে উনি এখানেও সেরিফ টাইপেজ ইউজ করছেন, এবং এখানে দেখেন ছবি দিছে হচ্ছে কর্পোরেট, আইকন দিছে ভালোবাসার, ঠিক আছে। কোনো ম্যাচ আছে এখানে? কোনো ম্যাচ নাই, কোনো মিল নাই এখানে। আচ্ছা, সো আমাদের ম্যাচ রেখে ডিজাইনগুলো করতে হবে, মিল রেখে ডিজাইনগুলোকে করতে হবে। এটা কোনো মেক সেন্স করতেছে না, এটা মানে কোনো মানে কি বলবো, এটারে বলার ভাষা নাই আসলে আমার কাছে। এটা কোনো মেক সেন্স করে না ডিজাইন, ঠিক আছে, এবং কোনো কিছুই এটা হয় নাই। এই টাইপের ডিজাইনগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। যেখানে ডিজাইন করার সময় আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ডিজাইনটা দেখতে সুন্দর হচ্ছে কিনা, এবং ওই সুন্দর ডিজাইনটা কোনো মেসেজ ডেলিভার করতেছে কিনা। একটা মেসেজ ডেলিভার যদি না করে তাহলে তো ওই ডিজাইনের আলটিমেটলি কোনো গোল থাকে না। এটা ডিজাইন মানে হচ্ছে আমরা একটা মেসেজ ডেলিভার করি। যাই হোক, এই ব্যাপারগুলো বললাম, এগুলো আমরা নেক্সট ক্লাস থেকে বা নেক্সট যে হোমওয়ার্কগুলো দিব এখান থেকে আমরা ফলো করার চেষ্টা করব। এবার বলেন এই হোমওয়ার্ক করতে যে এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। পিকচার ফটোশপে, সরি না, ইলাস্ট্রেটর ডিফারেন্ট। এটা করানো হয়েছিল, ওকে। তাহলে আমরা একটু ছবির জন্য একটা ডিফারেন্ট ক্যাটাগরি নেই। স্ট্রোক কালার অফ ফিল একটা কালার নিব। ফাইল থেকে প্লেস থেকে এই ছবিটা, ছবি বসানোর জন্য ইলাস্ট্রেটরে কি হইতো, ইলাস্ট্রেটর হতে শেপটা উপরে ছবিটা নিচে থাকতো না, ফটোশপে তার উল্টা। ফটোশপে ছবি থাকবে উপরে, শেপ থাকবে নিচে। এরপরে এবং নিচে থাকলে বলতে এরকম নিচে থাকলে কিন্তু হবে না, এই যে ইমিডিয়েট নিচে থাকতে হবে। যে ছবি তো উপরে আছে, শেপ তো নিচে আছে, কয়েকটা শেপ নিচে থাকলে হবে না, ইমিডিয়েট নিচে থাকতে হবে, ঠিক আছে। এরপর ইমিডিয়েট নিচে যখন থাকবে, যেহেতু আমরা ছবিকে ক্লিপিং মাস্ক করতে চাই, ছবিকে সিলেক্ট করব। ছবিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে আমার ছবিটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। মনে রাখবেন, ক্লিপিং মাস্ক আর লেয়ার মাস্ক দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। লেয়ার মাস্ক কোনটা? লেয়ার মাস্ক হচ্ছে আমি এখান থেকে একটা মাস্কিং নিব, ব্রাশ নিব, ব্ল্যাক কালার ফিল করা, আমার ছবিটা চলে যাবে, এটা হচ্ছে লেয়ার মাস্ক। আর আরেকটা হচ্ছে ক্লিপিং মাস্ক, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। যে ক্লিপিং মাস্কে কী হবে, আমার ছবিটা একটা শেপের মধ্যে বসে যাবে। এই ক্লিপিং মাস্কের একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে আমরা যাকে ক্লিপিং মাস্ক করতে চাই ওই দুইটা লেয়ারের মাঝখানে আমরা মাউস রাখবো, অল্টার ধরবো, মাউসটা রাখলাম। এবার যদি কিবোর্ডের অল্টারটা ধরি, দেখেন আমার মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে না। এবার আমি যদি ক্লিক করি আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আবার এটাকে ক্লিপিং মাস্ক রিলিজ করব কিভাবে, আবারও যদি অল্টার ধরে এখানে রাখি, ক্লিক করি, এটা চলে আসবে। পারবো? জি, আর কি প্রবলেম আছে? সাবজেক্ট কি কিভাবে সিলেক্ট করব? সাবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লাসে দেখাইছিলাম, দেখে নেই? মনে আছে? পোলা পাট কাজ করে না, হ্যাঁ, দুষ্ট হয়ে গেছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। জি স্যার, কিভাবে কপি করেন বলেন? কন্ট্রোল সি, তারপরে নতুন ডকুমেন্টে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয় না। যদি না হয় তাহলে কন্ট্রোল সি না, কন্ট্রোল শিফট সি দিবেন। কি দিবেন? কন্ট্রোল শিফট সি, তারপরে এসে পেস্ট করবেন, ঠিক আছে।
হয় না। ওইটা প্রথম হিসাবে আপনাদেরকে দেখাইছিলাম, একদম প্রথম ক্লাস ছিল না এটা, যে এইভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন। বাট এখন থেকে আপনারা যেটা করবেন, যদি আপনাদের শুধু ছবিটা প্রয়োজন হয় তখন এই ছবির আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে পিএনজি সেভ করবেন, পিএনজি সেভ করে তারপরে হচ্ছে সেটাকে আপনারা অন্য জায়গাতে বসাবেন। পিএনজি বলতে আমি বুঝাচ্ছি, দেখাই। পিএনজি যেটাতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে। এটাতে ব্যাকগ্রাউন্ড আসার কারণ কি, ছবিটাকে ওপেন করি, সিলেক্ট সাবজেক্ট, মাস্ক, দেখেন এটা একটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে না। এখানে ফেসের কিছু অংশ কেটে গেছে, যে সেটাকে ব্যাক করে নিয়ে আসি, আগে ফ্লো বাড়িয়ে দেই, সরি ব্রাশ চেঞ্জ হবে, সাদা কালার ফিল আপ করে দিই। এটার কারণ হচ্ছে এখানে সাদা কালার ব্রাশ নাই, আপনার কালো কালার ব্রাশ আছে, যার কারণে আপনার শুধু মোছা যাচ্ছে, কিন্তু এটাকে আর ফিরে আনতে পারতেছেন না। ফিরে আনার জন্য কি দিতে হবে, কি দিছেন, সাদা দিছেন, তাও আসে নাই সত্যি? তাহলে আমাকে একটু স্ক্রিন রেকর্ড করে দিন, ঠিক আছে? দিয়ে আমি দেখে তাহলে বলতে হবে কোথায় ঝামেলা করতেছেন। এবার এটাকে আমরা সেভ করবো হচ্ছে পিএনজি। পিএনজি মানে এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, পিএনজি বলতে এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। পিএনজি দিয়ে সেভ করে দিয়ে তারপর এটা আপনি টেস্টিমোনিয়ালে ব্যবহার করেন, বা কোনো ডিজাইনে ব্যবহার করেন, কোনো পোস্টারে ব্যবহার করেন, যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। সেখানে লোড বেশি নিচ্ছে। ফটোশপে নেওয়া যায় না। মাল্টিপল সাবজেক্ট বলতে অনেকগুলা কি নিব বলেন? ছবি নিলাম, মাল্টিপল শেপ নিব, তাই তো? এটা কথা বলতেছেন, মাল্টিপল শেপ লেখাও হইতে পারে। আচ্ছা, ওকে, মাল্টিপল লেখা হইল, তারপরে কি করব এখন? কোথায় পেস্ট করবেন? নতুন ডকুমেন্টে, জি করা যাবে। এগুলো সবগুলা লেয়ার আছে না, লেয়ার, সবগুলা লেয়ারকে সিলেক্ট করবেন, লেয়ার সিলেক্ট করে লেয়ার কপি করবেন কন্ট্রোল সি দিয়ে। এরপরে এই যে নতুন একটা ডকুমেন্ট, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, চলে আসছে। আর কি? 8 বিট 16 বিট। আপনাদেরকে আমি কালার স্পেস সম্পর্কে কিছু বলছিলাম, কালার স্পেস কিছু বলি নাই। আচ্ছা, কালার স্পেস নামে একটা জিনিস আছে, এটা আপনাদের সাইলেন্ট, এটা আপনাদের রিসার্চের একটা পার্ট। আপনারা যেটা করবেন এটা নিয়ে একটু পড়াশোনা করবেন, ঠিক আছে? এখানে যখন আমরা নতুন কোনো ডকুমেন্ট নেই, 8 বিট 16 বিট 32 বিট এরকম কিছু জিনিস থাকে। আচ্ছা, এই জিনিসটা কি আসলে একটু লিখি এখানে, কালার স্পেস। এখানে একটা গ্রাফ আছে, কোনটাতে অপশন বেশি একটু দেখি, বেশ এটা। এই ছবিটা একটু দেখেন, এখানে পুরো মহাবিশ্বে যত ধরনের কালার আছে সব এই গ্রাফের ভিতরে আছে, পুরো মহাবিশ্বে, শুধু দুনিয়াতে না, দুনিয়ার বাইরে যত ধরনের কালার আছে সব এই গ্রাফের অন্তর্ভুক্ত। এইবার কিছু অংশ মার্ক করে দেওয়া আছে না, সাদা কালার, সবুজ কালার, লাল কালার। সাদা কালার যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলতেছি sRGB। sRGB বলতে যত ধরনের সফটওয়্যার আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো সফটওয়্যারগুলো সাধারণত এই sRGB যে ফরম্যাট, এই ধরনের কালারগুলোকে তারা পড়তে পারে, ঠিক আছে, বা তারা ধরতে পারে। DCI P3, NTC 1953, Adobe RGB, Rec 2020 এগুলো সবই প্রত্যেকটা কালারের এক একটা রেঞ্জ, কালারের রেঞ্জ বলি আমরা। Rec 2020 যেটা, এটা হচ্ছে যখন আমরা ভিডিও এডিটিং করি প্রিমিয়ার প্রোতে, তখন একটা অপশন থাকে যে Rec 2020 ফরম্যাটে কালারগুলোকে গ্রেডিং করা যায়। আচ্ছা, এখন এই যে Rec 2020 লাল কালার, এর বাইরে যে কালারগুলো আছে
এগুলো হচ্ছে আউট অফ দ্য বক্স কালার বা আউট অফ দ্য ওয়ার্ল্ড কালার, এবং এই কালারগুলা হিউম্যান আই, মানুষের চোখ দেখতে পারে না। যেমন আপনারা ছোটোবেলায় পড়ছেন না, ওই যে শ্রাব্যতার সীমা, মানুষ একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত শুনতে পারে, তার বেশি রেঞ্জ হয়ে গেলেও শুনতে পারে না, কম রেঞ্জ হয়ে গেলেও শুনতে পারে না। তো এটাকে আমরা বলি হচ্ছে দৃষ্টিসীমা। এই দৃষ্টিসীমার বাইরে যদি কোনো কালার মানুষকে দেখানো হয় তখন সেটা মানুষ দেখতে পারে না। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কেন দেখাচ্ছি একটু দেখেন। যখন আমরা সফটওয়্যারে আসি, এখানে যখন আসবো, এই গেস এখানে থাকার কথা, এই যে দেখেন তো অ্যাডোবি RGB ওয়ার্কিং sRGB লেখা আছে। সো সফটওয়্যারগুলো সাধারণত sRGB ফরম্যাটে কাজ করে। আর 18 বিট, 16 বিট, 32 বিট বলতে বোঝায় যে এই যে কালার স্পেসটা আছে, এই কালার স্পেসের কত নাম্বার রেঞ্জে সে কাজ করতেছে, এই জিনিসটাকে বোঝায়। এখন স্যার আমরা অ্যাকচুয়ালি কোনটা নিয়ে কাজ করব? সাধারণত আমরা 8 বিট নিয়েই কাজ করি, 32 বিট আর 16 বিট আমাদের প্রয়োজন পড়ে না। 8 বিট নিয়ে কাজ করলে আমাদের হয়ে যায়। এবং এখানে যখন কালার প্রোফাইলটা আমরা সিলেক্ট করব, কালার প্রোফাইল আমাদের সিলেক্ট করতে হয় না, কালার প্রোফাইল আগে থেকেই সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট। sRGB যেই ফরম্যাটটা, এই ফরম্যাটটাই সিলেক্ট করা থাকে। বুঝতে পারছি? আপনারা যদি কালার স্পেস নিয়ে আরেকটু জানতে চান, আপনারা এখানে সার্চ করবেন কালার স্পেস নিয়ে। কালার স্পেস নিয়ে সার্চ করার পরে এখানে বেশ কিছু আর্টিকেল আছে, উইকিপিডিয়াতে বেশ কিছু আর্টিকেল দেওয়া আছে এবং নিচেও বেশ কিছু ভিডিও দেওয়া আছে। এগুলো একটু দেখবেন, এগুলো দেখলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা আমি মনে করি আপনাদের জানা উচিত, কারণ সামনে আপনাদের কালার নিয়ে বেশ কিছু ক্লাস হবে, কালার থিওরি বা কালার নিয়ে কিছু ক্লাস হবে। তো আপনারা যদি এই জিনিসটা একটু পড়াশোনা করেন তাহলে আপনাদের কালারের ক্লাসগুলো বুঝতে আরও বেশি ইজি হবে। বুঝতে পারছি? ওকে, আর কোনো প্রশ্ন? হাই, তাহলে শুরু করবো আজকের টপিক। ওকে, আই গেস ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দেই, বেটার হবে আপনাদের জন্য। আজকে আমরা নতুন একটা প্রজেক্ট দেখব, এবং আমরা গত কয়েক ক্লাস আগে আপনাদেরকে বলছিলাম, মনে আছে যে ইলাস্ট্রেটর মানে পজ দিয়ে যখন আমরা ফটোশপ শুরু করছিলাম, আমরা বলছিলাম যে এখন থেকে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাতেই ক্লাস চলবে। সো এখন থেকে আমাদের ক্লাসের ধরনটা হবে এরকম, একদিন আমরা ফটোশপে ক্লাস করব, আরেকদিন আমরা ইলাস্ট্রেটরে ক্লাস করব, বা এরকম হতে পারে 2 দিন ফটোশপ 2 দিন ইলাস্ট্রেটর। মানে মোট কথা আমরা কম্বাইন করে ক্লাস করব বা কাজগুলো করব, যাতে করে কোনো সফটওয়্যারটি আমরা ভুলে না যাই। ঠিক আছে? তাহলে এরকম অনেক সময় দেখা গেছে যে প্রথমে কয়েক মাস আমরা ইলাস্ট্রেটর শিখেছি, তারপরের কয়েক মাস সফটওয়্যার ফটোশপ শিখেছি, ওই দিক থেকে ইলাস্ট্রেটরটা পোলাপান ভুলে গেছে। সেই জন্য আমরা যেটা করব, ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটো কম্বাইন করে আমরা কাজ করি। এবং সামনে আমাদের এরকমও ক্লাস থাকবে যে একই ক্লাসে আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাকেই ব্যবহার করে কাজগুলোকে করব। সো ওই পর্যন্ত যাওয়ার আগে আমরা আগে মেন্টাল প্রিপেয়ার হওয়ার জন্য একদিন করে এভাবে কাজগুলোকে করতেছি। আজকে আমরা নতুন একটা প্রজেক্ট শিখব। প্রজেক্টটার নাম হচ্ছে সার্টিফিকেট ডিজাইন। আই গেস সার্টিফিকেট আমরা সবাই চিনি, তাই না? তো সার্টিফিকেট কী জিনিস সেটা নিয়ে নতুন করে তাহলে কোনো কথা বলা লাগতেছে না, বাট কিছু কথা বলতে হবে। প্রথম জিনিস হচ্ছে সার্টিফিকেট 2 ধরনের হয়, একটা হচ্ছে অনলাইন বেসিসে হয় আর একটা হচ্ছে অফলাইন বেসিসে হয়। এরকম যদি হচ্ছে আমরা অনলাইনে কোনো একটা কোর্স করতেছি, তাহলে ওই কোর্স শেষ করার পরে অনলাইন ভিত্তিকে আমাদের একটা সার্টিফিকেট থাকে। আর যদি আমরা কোনো অফলাইনে কোর্স করি তখন আমাদের অফলাইন একটা সার্টিফিকেট থাকে। এবার আপনারাই বলেন তো, যদি আমি অনলাইন সার্টিফিকেট ডিজাইন করতে যাই তখন আমার কালার মোডটা কি হবে? কালার মোড এখানে দেখেন কিছু কালার মোড দেওয়া থাকে, এই যে RGB, CMYK, RGB হবে, গুড। আর যদি এটা অফলাইনের জন্য হয় তখন CMYK হবে। বলেন তো, যদি আমরা কোনো লিফলেট ডিজাইন করতে যাই তাহলে সেক্ষেত্রে কালার মোড CMYK হবে। যদি আমরা কোনো থাম্বনেল ডিজাইন করি, থাম্বনেল, তখন কি হবে? তখন RGB হবে। লেটস সে যদি আমরা কোনো রোল আপ ব্যানার করি, রোল আপ ব্যানার বলতে দেখাই, লম্বা যে ব্যানারগুলো থাকে না, এই টাইপের যে ব্যানারগুলো দেখছি না আমরা, এই টাইপের যদি ব্যানার করতে চাই তাহলে CMYK ডিজাইন করব, গুড। আচ্ছা, এবার আসি, এটা গেল হচ্ছে কালারগত দিক থেকে সার্টিফিকেটের প্রকার। এবার সাইজগত দিক থেকেও 2 ধরনের সার্টিফিকেট দেখা যায়, একটা হচ্ছে হরাইজন্টাল সার্টিফিকেট আর একটা হচ্ছে ভার্টিক্যাল সার্টিফিকেট। আমরা যদি একটু এখানে আসি, সার্টিফিকেট কখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতেছি এটা কি হয়,
হরাইজন্টাল হয়, বাট ভার্টিক্যাল সার্টিফিকেটও হইতে পারে কিনা, ভার্টিক্যালও হইতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, হরাইজন্টাল হয়। আচ্ছা, ভালো কথা, বুঝলাম। এবার আসি সার্টিফিকেট ডিজাইন যে করবো এটার সাইজটা কত। দেখেন, আমরা যখন কোনো জিনিস নিয়ে ডিজাইন করব, কয়েকটা জিনিস আমাদেরকে মেজার করতে হয়, যে কি জিনিস করব, এটার সাইজটা কত, মার্জিন কতটুকু লাগবে, ডিজাইন আইডিয়া নিতে হবে, ডিজাইন করতে হবে। এটাই হচ্ছে মূলত মেইন প্রসেসটা, এবং এই প্রসেসে আমরা সবাই ডিজাইনগুলো করে থাকি। এখন কথার কথা, আমি জানি না সার্টিফিকেট ডিজাইনের সাইজটা অ্যাকচুয়ালি কত হয়, তাহলে আমি কি করব, সার্চ করব। গুড, তাহলে সার্টিফিকেট ডিজাইন ইন, কিসে ডিজাইন হবে, ইঞ্চিতে, সেন্টিমিটারে, নাকি পিক্সেলে, নাকি ফিটে, যে কোনোটাতে, কোনটাতে হবে বলে, কেন পিক্সেলে হবে, কেন পিক্সেলে হবে বলে, কেন হবে 180x180 পিক্সেল? অবশ্যই আপনি বেশ কিছু জিনিস চিন্তা করে বলছেন, এই চিন্তাটা জাতি জানতে চায়। কিসে স্যার বলছিল, টেস্টিমোনিয়ালের জন্য বলছে, সার্টিফিকেট তো আর বলে নাই। আচ্ছা দেখেন, যখন আমরা কোনো জিনিস ডিজাইন করব, তখন আগে আমাদেরকে বুঝতে হবে যে এটা আমরা কোন পারপাজে ডিজাইন করতেছি। এই ডিজাইনটা কি প্রিন্ট হবে নাকি প্রিন্ট হবে না। যদি সেটা প্রিন্ট হয়, তখন সেটা আমাদেরকে কখনো ইঞ্চিতে করা লাগতে পারে, ফিটে করা লাগতে পারে, সেন্টিমিটারে করা লাগতে পারে। যেমন আপনাদের গলায় আইডি কার্ড আছে, আইডি কার্ডগুলো ডিজাইন করতে হয় সাধারণত সেন্টিমিটারে, ইঞ্চিতেও করা যায়, সেন্টিমিটারেও করা যায়। যখন আমরা কোনো এই যেরকম লেবেল বা প্যাকেজিং ডিজাইন করি, তখন সেক্ষেত্রে আমাদের করতে হয় সেন্টিমিটারে। আবার এই যে বিভিন্ন ব্যানার, যেগুলা ওয়াজ মাহফিলের ব্যানার, পোস্টার, এইগুলা ডিজাইন করতে হলে তখন কখনো কখনো সেটা ইঞ্চিতেও করা যায়, আবার ফিটেও করা যায়। তাহলে এটা কিন্তু ফিক্সড না যে আমরা কোন এককে বা কোন ইউনিটে ডিজাইন করব, এটা টোটালি ডিপেন্ড করতেছে আমার ডিজাইনের উপরে, এবং ডিজাইনটা কোথায় আলটিমেটলি ইউজ হবে ওইটার ব্যাপার বা ওইটার উপরে ডিপেন্ড করতেছে। তো আমরা এভাবে ঢালাওভাবে বলতে পারি না যে এটার সাইজ হচ্ছে এত, এটার সাইজ হচ্ছে এত। আগে আমাদেরকে বুঝতে হবে পারপাসটা কোথায় ইউজ হবে, ডিজাইনটা ব্যবহার কোথায় করা হবে, ওইটার উপরে বেস করে তারপর আমাদের সাইজটা নির্ধারণ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আজকে আমরা যে ডিজাইনটা করব, এটা আমরা প্রিন্টের জন্য ডিজাইন করব, ফর প্রিন্ট। তাহলে এখানে আমরা সাইজটা কোন এককে নিব, ইঞ্চিতে নিব না ফিটে নিব? ইঞ্চিতে নেব। গুড, সো ইঞ্চিস। বলে আসি, এখানে আমাদেরকে বেশ কিছু সাইজ দেওয়া আছে, 8.5x11, 11x14 আর 16x20। বাট এখান থেকে আমরা সবগুলা সাইজে নিব না, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা, আই গেস আমরা 8.5x11 এটা নিতে পারি। ইলাস্ট্রেটরে আসি, নিউ সার্টিফিকেট ডিজাইন ইঞ্চি। দেখেন, যখন আমরা 8.5x11 নিচ্ছি, চলে আসেন, 8.5x11 যখন নিচ্ছি, তখন এখানে হাইটটা বেশি না উইথটা বেশি? হাইট বেশি। আর কোনো একটা ডিজাইনের হাইট যদি বেশি হয়, তাহলে সেটা হরাইজন্টাল হয় না ভার্টিক্যাল হয়? ভার্টিক্যাল হয়, বাট আমরা করবো হচ্ছে হরাইজন্টাল। এই জন্য আমরা সাইজটাকে সুইচ করে নিলাম। দেন আমরা বলে, কালার মোড কি হবে প্রিন্টের জন্য? CMYK, নট RGB। এবার আসি, আমাদের ডিজাইন করার জন্য একটা সাইজ রেডি হয়েছে। এবার এখানে দেখেন তো, যতগুলো সার্টিফিকেট এখানে আছে, এখানে যতগুলো সার্টিফিকেট আছে, সবগুলা এই লেখাগুলা কি একদম এখানে চাপায় দেওয়া, লেখাগুলা কি নিচে চাপায় দেওয়া? না, সবগুলা ডিজাইনে একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গাকে আমরা কি বলি? মার্জিন বলি। তাহলে আমরাও একটা মার্জিন নিয়ে ফেলি। মার্জিন নেওয়ার জন্য আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিব। স্ট্রোক কালারটাকে অফ করে দেই। অবজেক্ট, পাথ, অফ পাথ। মার্জিন কি বাইরের দিকে হয়? এই জন্য মার্জিন আমরা মাইনাস ভ্যালু দিয়ে এটাকে ভিতরের দিকে নিয়ে আসলাম। আই গেস আমরা 0.25 রাখতে পারি। এটা এখনও মার্জিন হয় নাই, সেটাকে মার্জিন বানানোর জন্য কি করতে হবে? ওই ভিতরের শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা বলে দিব মেক গাইড। মেক গাইড বানিয়ে দিলে এখন দেখেন এটা একটা গাইডের মতো হয়ে গিয়েছে, মার্জিনের মতো হয়ে গিয়েছে। এবার আমাদের ডিজাইন করার জন্য যে মার্জিন দরকার, মার্জিন হইল, আমাদের ব্যাকগ্রাউন্ড হইল। এবার বাকি আছে আমাদের ডিজাইন। ডিজাইন করার জন্য আমাদের আইডিয়া লাগে, ইন্সপাইরেশন লাগে। তো
তো আমরা একটু ইন্সপিরেশনের জায়গাতে চলে আসি, আসতে পারি ফ্রি পিকে, আমরা আসতে পারি হচ্ছে পিন্টারেস্টে সার্চ করি। এখানে দেখি, দেখেন সার্টিফিকেটের ক্ষেত্রে আমাদের কিছু জিনিসকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কালার কম্বিনেশন, এটা আমরা কোন ধরনের টাইপ ফেস ব্যবহার করতেছি এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং আমাদের ওভারঅল কম্পোজিশন বা কিভাবে আমরা সাজাবো, শেপটা কোথায় রাখবো, লেখাটাকে কোথায় রাখতেছি, এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা শুরু করতে পারি কি কালার দিয়ে, ইয়েস, শেপ কত প্রকার হয় এটা কি আমরা বলছিলাম? টাইপস অফ শেপ, শেপ কত প্রকার হয় এটা একটু বলা দরকার। টাইপস অফ শেপস, শেপ হয় 3 প্রকার। একটাকে আমরা বলি জিওমেট্রিক শেপ, একটাকে আমরা বলি অর্গানিক শেপ, আর একটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শেপ। জিওমেট্রিক, অর্গানিক, অ্যাবস্ট্রাক্ট। জিওমেট্রিক বলতে বোঝায় যেগুলো জ্যামিতিক নিয়মকানুন মেনে চলে, চতুর্ভুজ, বৃত্ত, পলিগন, পলিগনের মধ্যে ষড়ভুজ, পঞ্চভুজ, ত্রিভুজ, এগুলোর প্রত্যেকটা জ্যামিতিক নিয়ম মেনে চলে না, এজন্য এগুলোকে বলা হয় জিওমেট্রিক শেপ। কিন্তু যদি আমরা ধরেন পেন্সিল টুল দিয়ে এরকম একটা শেপ আঁকি, এটাও তো একটা শেপ, তাই না? এটা একটা শেপ না? বাট এটা কি কোনো জ্যামিতিক রুলস ফলো করতেছে? আবার আমরা পেন টুল দিয়েও তো ডিফারেন্ট কাইন্ড অফ শেপ নিতে পারি, এটা কি কোনো জ্যামিতিক নিয়ম মেনে চলতেছে? তাহলে এই ধরনের যে শেপগুলো থাকবে এগুলোকে আমরা বলতেছি অর্গানিক শেপ। আর আরও কিছু শেপ থাকে যেগুলো আমরা বলি অ্যাবস্ট্রাক্ট শেপ। যেমন আপনারা যখন লোগো বানাইছিলেন, মনে আছে আপনাদের, কিছু শেপ কেটে কিছু শেপকে জোড়া লাগিয়ে আপনারা একটা ডিফারেন্ট জিনিস তৈরি করছিলেন, এই ব্যাপারগুলোকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট শেপ। অ্যাবস্ট্রাক্ট শেপ বলতে বোঝায় যে কয়েকটা শেপকে জোড়া লাগিয়ে বা কয়েকটা শেপকে কেটে একটা মেসেজের মতো জিনিস তৈরি করে। যেমন আইকন ডিজাইন যেগুলোকে আমরা বলি, আইকনগুলো বানায় কিভাবে? এতে কয়েকটা শেপকে কেটে জোড়া লাগিয়ে তো আইকন বানানো হয়। আমি একটু এখানে দেখাই অ্যাবস্ট্রাক্ট শেপ এক্সাম্পল। এটা একটা রেক্টেঙ্গেল আর এটা একটা শেপ না, বাট এই দুইটা শেপকে কম্বাইন হয়ে এটা একটা আমাদের মেসেজ দিচ্ছে। সো যখন কোনো একটা শেপ আমাদেরকে একটা মেসেজ দিবে, ওটা বুঝতে হবে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শেপের মধ্যে পড়ে। আমি আরও কিছু দেখাই, যেমন এটা, এখানে এই যে ক্যামেরার আইকনটা বানানো বা একটা এলিভেটরের আইকন বানানো বা একটা হচ্ছে হুইল চেয়ারের আইকন বানানো, এই প্রত্যেকটাই তো আইকন, ঠিক না? বাট এই প্রত্যেকটা আইকন আমাদেরকে একটা ইন্ডিভিজুয়াল মেসেজ দিচ্ছে না? এই মেসেজ যেই ধরনের আইকনগুলা দেয় ওই ধরনের আইকনগুলোকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট শেপ। এবার আপনারাই বলেন তো, এই যে শেপটা, এখানে যে শেপ আছে, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? অ্যাবস্ট্রাক্ট, জিওমেট্রিক, না অর্গানিক, না কোনটার মধ্যে পড়তেছে? অর্গানিকের মধ্যে পড়তেছে। আচ্ছা, এখানে যে শেপগুলো আছে এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে? অর্গানিক। আমি যদি একটু দেখাই, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? জিওমেট্রিক। এইটা, এটা অ্যাবস্ট্রাক্টের মধ্যে পড়তেছে। গুড। যদি আর কোনটা কোনটা কোনটা, এটা জিওমেট্রিক, অর্গানিক, অ্যাবস্ট্রাক্ট। এবার এই শেপগুলো আমরা কেন দেখলাম এবার দেখেন, বলেন তো কি শেপ, কোন ক্যাটাগরি শেপ? জিওমেট্রিক। এখানে আসেন, এইটা কি ক্যাটাগরি শেপ? অর্গানিক। আচ্ছা, আমি আরেকটু দেখাই এখানে, তাহলে বুঝতে পারবেন। যেমন এই যে এটা কি ক্যাটাগরি শেপ? দেখেন তো এটা কি ক্যাটাগরির মধ্যে পড়তেছে? বলেন না, বললে গিয়ে ভুল হইলে গিয়ে আপনাদেরকে জেলে পাঠাবো আমি। অর্গানিকের মধ্যে পড়তেছে। আচ্ছা, এরপরে বলেন এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে? এটা জিওমেট্রিক ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। আচ্ছা,
এরপরে আরেকটু আসি, এই যে এখানে যে একটা শেপ ঢেউ হয়ে গেল, এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে? অর্গানিক। তার মানে এই টাইপগুলো আমরা কেন দেখলাম, এই যে এই শেপের টাইপগুলো আমরা কেন দেখলাম? এই শেপের টাইপগুলো এই জন্য দেখলাম কারণ আমরা বলছি না যে ডিজাইন করার জন্য আমাদের আগে আইডিয়া নিতে হবে, ডিজাইন করার জন্য আমাদের আগে দেখতে হবে। ইন্সপিরেশন না নিয়ে, আইডিয়া না নিয়ে তো আমরা ডিজাইন করতে পারবো না। তাহলে এই যে ইন্সপিরেশন নিতে যে আমরা শেপের এত ভ্যারিয়েশন দেখতেছি, এখানে শেপটা একরকম, এখানে শেপগুলো অন্যরকম, এই ভ্যারিয়েশনগুলোকে অ্যাকচুয়ালি কি বলে, এই জন্য মূলত আমরা শেপের ক্যাটাগরিগুলো জানলাম ফার্স্ট অফ অল। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যখন আমরা অনেকগুলো ডিজাইন দেখি তখন আমাদের ব্রেন কনফিউজ হয়ে যায়, আমি অ্যাকচুয়ালি তাহলে কোনটা নিয়ে ডিজাইন করব। জিওমেট্রিকও আছে, অর্গানিকও আছে, অ্যাবস্ট্রাক্টও আছে। অ্যাবস্ট্রাক্ট নিয়ে সাধারণত ডিজাইন হয় না, জিওমেট্রিক আর অর্গানিক নিয়ে ডিজাইন হয় এবং তিনভাবে ডিজাইন হয়। পুরো ডিজাইনটাই জিওমেট্রিক শেপ দিয়ে করা, পুরো ডিজাইনটাই অর্গানিক শেপ দিয়ে করা, আর পুরো ডিজাইনটাই জিওমেট্রিক এবং অর্গানিক দুইটার কম্বাইন করা, কম্বিনেশনে করা। তাহলে আমরা আজকে কিভাবে করে দেখাবো বলেন? শুধু জিওমেট্রিক দিয়ে করব না অর্গানিক দিয়ে করব না জিওমেট্রিক আর অর্গানিক দুইটা কম্বাইন করব? কম্বাইন করতে চাচ্ছি। আচ্ছা চলেন তাহলে শুরু করি আমরা। কম্বাইন যদি হয়, আই গেস এটা আপনাদেরকে ছবি তুলে দেওয়া উচিত। আচ্ছা বলেন তো এখানে কন্ট্রাস্ট গুড কন্ট্রাস্ট না ব্যাড কন্ট্রাস্ট? এটা ব্যাড কন্ট্রাস্ট। এখানে যদি এখন আমি সাদা কালার দিয়ে দিই, এখন গুড কন্ট্রাস্ট। এই সাদা কালারটাকেই আমি যদি এখন এখানে নিয়ে আসি, এই ধরেন যে একটু গ্রে করে দিলাম, এখন ব্যাড কন্ট্রাস্ট, এখন গুড কন্ট্রাস্ট। এই তো, কে বলছে আপনারা পারেন না? আপনারা তো শিখে গেছেন সব। ওকে, এগুলোর আমার প্রয়োজন নাই, এগুলো ডিলেট। যেহেতু আমরা অর্গানিক নিয়ে করতে যাচ্ছি, আমরা যেটা করতে পারি, অর্গানিক শেপ তো বিভিন্নভাবে বানানো যায়, গেস নট ব্যাড। তো দেখি এখান থেকে আমি কি কপি করতেছি? কপি করতেছি না। উপর দিয়ে সাইড দিয়ে দিয়েছে, কিভাবে দেওয়া? এখান দিয়ে আসতেছে না, এখান দিয়ে ভালো আসতেছে। আচ্ছা আচ্ছা, এভাবে দিব। ভালো লাগতেছে না। কার্ভ টুল দিয়ে একটু ট্রাই করে দেখি। নট ব্যাড। শেপকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে, ও ব্যাকগ্রাউন্ডটা লক করা ছিল, সেটাও কেটে দিয়েছিলাম। কালার দিব হচ্ছে সাদা কালার, স্ট্রোক কালারটা অফ করে দিব, এটা চলে যাবে পিছনে, সাদা কালার হবে। আমার বাইরের পার্টটা প্রয়োজন নাই, তাহলে এই শেপ আর দুইটাকে ধরবো, সেই বিল্ডার রুল দিয়ে বাইরের অংশটাকে কেটে দিব। এবার আসি কালার। এই যে ডিজাইনের কালার নিতে আমাদের প্রবলেম হয়, ডিজাইনের কালারটা আমরা বুঝি না। সো কালারের ক্ষেত্রে আমরা অন্য ডিজাইন থেকে কালার নিব। এখন অন্য ডিজাইন থেকে কালার নিতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোন ডিজাইনের কালারটা ভালো, কোন ডিজাইনের কালারটা ভালো না। এমন হইতে পারে আপনি একটা স্পেসিফিক কালার ইউজ করেছেন, সেটা হয়তো ওই ডিজাইনটাতে ভালো লাগতেছে, বাট আপনার ডিজাইনে সেটা ভালো নাও লাগতে পারে, এরকম হইতে পারে। সো আমাদেরকে এমন কালার প্যালেট চুজ করতে হবে যেটা ওই ডিজাইনেও ভালো লাগতেছে এবং আমার ডিজাইনেও ভালো লাগতেছে, এই ব্যাপারটা। এখন দেখেন কালারের ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের কালার হয়, একটা হচ্ছে সলিড কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এবার একটু এখানে দেখেন তো, এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা না, গ্রেডিয়েন্ট কালার ইউজ করে, এবং কালারটা দেখতে কিন্তু বেশ মানে আই প্লিজিং একটা কালার লাগতেছে, চোখে খারাপ লাগতেছে না, দেখতে ভালো লাগতেছে। আবার এখানে যদি আমরা দেখি, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে। আর একটু নিচের দিকে আসি, এখানে কালার ব্লু একটা টোন ইউজ করা হয়েছে।
আমি যে টাইপের ডিজাইন খুঁজতেছি এখানে কালারটা পাচ্ছি না আমি, যেমন এখানে বেশ সুন্দর একটা কালার ইউজ করা হয়েছে, গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। তার মানে দেখেন বেশিরভাগ আমরা যে আইডিয়াগুলো দেখতেছি এখানে আবার সলিড কালার ইউজ করা হয়েছে যদিও, বাট এবার আপনারা বলেন তো, আপনারা গ্রেডিয়েন্ট কালারও দেখলেন, সলিড কালারও দেখলেন, কোন টাইপের কালার দিলে ডিজাইন সুন্দর হয় বা ডিজাইন দেখতে ভালো লাগে? গ্রেডিয়েন্ট কালার ভালো লাগে। ওকে ফাইন, তাই বলে কি সলিড কালার দেওয়া যাবে না? সলিড কালার দেওয়া যাবে, বাট যেটা দেখতে বেশি ভালো লাগে আমরা ওইটা চুজ করব। এখন গ্রেডিয়েন্টের মধ্যে কোন কালারটা আমরা চুজ করতে পারি? সবসময় যে আমাদের দেখেন আমরা সার্টিফিকেট ডিজাইন করতেছি, আমাদের আইডিয়াও মানে কালারের আইডিয়া বলতেছি, অন্য কিছু না, কালারের আইডিয়া যে শুধু সার্টিফিকেট থেকেই নিতে হবে নট নেসেসারি, আমরা অন্য ডিজাইন থেকেও কালার আইডিয়া নিতে পারি। যেমন একটু আগে দেখালাম না রোল আপ ব্যানার, আমরা এখান থেকেও আইডিয়া নিতে পারি। এখানে দেখি এই ব্লু কালারটা খারাপ না, ভালোই, আমি এটাকে ওপেন করে রাখি, একটু দেখব। এটাও খারাপ না। এই কালার টোনটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো এই কালার টোনটা কীভাবে নিব? ছবিটাকে স্ক্রিনশট নেই, এখানে আসি, পেস্ট করি। এই শেপের কালার দেখেন, এটা পিওর ব্ল্যাক, বাট এটা কি পিওর ব্ল্যাক? পিওর ব্ল্যাক না, আমরা পিওর ব্ল্যাক ইউজ করব না। আচ্ছা, আর আরেকটা কাজ করতে পারি, এইখানে যে একটা গ্রেডিয়েন্ট আছে এই গ্রেডিয়েন্ট আমরা ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট প্যানেলটা অন করি, কালার দেখছেন ডিজাইন একটা লুক চলে আসছে অলরেডি। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে একটু মডিফাই, আমরা যেটা করি জাস্ট কালারটাকে অ্যাপ্লাই করে রেখে দিই, বাট এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে যে কালারটাকে একটু মডিফাই করব এই কাজটা আমরা অ্যাকচুয়ালি করি না, বাট এটা করা উচিত দেখার জন্য যে কালারটা কোন দিক থেকে বেটার লাগতেছে। এখান থেকেই ভালো লাগতেছিল। এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কি হইল? বি পেস্ট হয়েছে। কোথায় পেস্ট হয়েছে? ব্যাকে, পিছনে পেস্ট হয়েছে। এবার এটাকে আমরা একটু উপরের দিকে নেই, উপরের দিকে নিয়ে ওই গ্রেডিয়েন্টটাকে আমরা একটু রিভার্স করে দিই। এবার দেখেন তো ডিজাইনে দেখছেন আলাদা একটা টোন চলে আসছে। এই জায়গাটা দেখতে একটু অড লাগতেছে না? এই যে জায়গাটা দেখতে একটু অড লাগতেছে, তাহলে ওই শেপটাকে আমরা ধরবো, ধরে একটু পিছন দিক থেকে বড় করে দিব। চাইলে আমরা শেপটাকে এভাবেও রাখতে পারি, দেখেন এখন কিন্তু একটা 3D একটা ফিল আসছে। এছাড়াও আরেকটা কাজ করা যায়, ওইটাকে আমরা ধরে আমরা ব্ল্যাক কালার দিতে পারি, বাট আই গেস এটা দিলে খুব একটা ভালো লাগবে না। খারাপ লাগতেছে না এরকমও না, এটা বেটার ছিল। এটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, এভাবে রাখতে পারি, থাকো। ওকে, শেপ নিলাম। এবার কিছু ডিজাইন দেখাই। সার্টিফিকেটের ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে টেক্সট বা লেখা। কি ধরনের লেখা এখানে থাকে দেখেন, কিছু সার্টিফিকেট থাকে, এই যে দেখেন এটা কি স্ক্রিপ্ট টাইপফেজ না? এরপরে এটাও স্ক্রিপ্ট টাইপফেজ। এইটা আবার কি টাইপফেজ দেখেন তো, এই যে এটা না, এটা সেরিফ টাইপফেজ। আচ্ছা, আবার কিছু আছে ব্ল্যাক লেটার, ব্ল্যাক লেটার টাইপফেজও হয়। এখানে মেবি পাওয়া যাচ্ছে না, একটু পিন্টারেস্টে যাই। এই যে দেখেন এই টাইপফেজটা দেখেন, কি টাইপফেজ? ব্ল্যাক লেটার টাইপফেজ, ঠিক আছে। সো এটা কি তাহলে ফিক্সড যে সার্টিফিকেট ডিজাইনে আমার সেরিফই ইউজ করতে হবে, বা সার্টিফিকেট ডিজাইন হচ্ছে স্ক্রিপ্টই ইউজ করতে হবে? দেখেন সেরিফও হয়, আবার হচ্ছে হয়ে গেল স্ক্রিপ্টও হয়, আবার ব্ল্যাক লেটারও হয়, ঠিক আছে। আমরা তিনটা ইউজ করতে পারি। এখানে লিখি সার্টিফিকেট, কালার হবে কোন কালারটা নিব? ওই যে এই যে কালারটা ছিল ডার্ক কালার, এই কালারটা আমরা চুজ করব। সবার উপরে নিয়ে আসি। এখানে কোনো ব্ল্যাক লেটার ফন্ট কি আছে? থাকার কথা, আই গেস এটা ইউজ করব।
হ্যাঁ, এটা ইউজ করা যেতে পারে। অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলি, অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন। সার্টিফিকেট লিখলাম। এবার দেখেন সার্টিফিকেটের নিচে কিছু লেখা থাকে, অফ অ্যাচিভমেন্ট অথবা দিস সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড, এরকম কিছু একটা কথা লেখা থাকে। এবার এই যে কথাটা লেখা, এটা সবসময় দেখবেন যে সেন্স সেরিফে লেখা থাকে, কখনো কখনো সেরিফেও লেখা থাকে। যেমন এই যে দেখেন এখানে আবার সেরিফে লেখা, এখানে আবার সেরিফে লেখা, আবার কখনো কখনো সেন্স সেরিফেও লেখা থাকে। তারপরে ডিজাইনে কিন্তু আমরা দেখতেছি না যে কোনো কিছুই ফিক্সড, পুরো জিনিসটাই কিন্তু এক্সপেরিমেন্টাল, সব জায়গাতে সব জিনিসই ব্যবহার হচ্ছে। বাট এখানে একটা জিনিস সবাই মেনটেন করতেছে, যখন সে সেরিফ ব্যবহার করতেছে পুরো ডিজাইনের টোনটা এরকম রাখতেছে, কেউ যখন স্যান্স সেরিফ ব্যবহার করতেছে পুরো ডিজাইনের টোনটা মিনিমাল রাখতেছে, কেউ যখন এখানে ব্ল্যাক লেটার ইউজ করতেছে পুরো ডিজাইন একটা ট্রেডিশনাল একটা 90s ফিল রাখতেছে। সো ডিজাইনে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি, প্রবলেম নেই। বাট সমস্যাটা হচ্ছে আমরা ব্যবহারগুলো যেটা করি, একটা জায়গায় আমরা স্ক্রিপ্ট দেই, আরেকটা জায়গায় হচ্ছে ব্ল্যাক লেটার দেই, আরেকটা জায়গায় স্যান্স সেরিফ দেই, এভাবে না হয় পুরো টোনটা যাতে আমাদের ঠিক থাকে এটা মাথায় রাখতে হবে। আমরা লিখি টাইপ টুল, দিস কি লেখা থাকে, সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড টু, সবগুলো লেখার ব্ল্যাক কালারই আছে, লেখা উপরে চলে আসবে। এটা লক করে দেই। দেখেন তো এখন কি এটা ভালো লাগতেছে? পুরোটা ভালো লাগবে না, তাহলে আমরা এটাকে অ্যালাইনমেন্ট আগে ঠিক করি। জি হ্যাঁ, অ্যালাইন দিলে না হয়ে যায়। অ্যালাইনে যেটা করবেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ডে দিয়ে করবেন, তাহলে এটা চলে যাবে না। আপনি হয়তো যেটা করতেছেন সেটা হচ্ছে আপনার লেখাটা হয়তো এখানে রাখা এবং এখানে সিলেক্ট করা হচ্ছে আর্টবোর্ড। সো আপনি যখন অ্যালাইন করতেছেন এই যে নাই হয়ে গেছে, সো এটা আপনার নাই হয়ে যায় না, এটা দেখেন আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। সো এখানে একটু খেয়াল রাখবেন যে কোনটা সিলেক্ট করা আছে। এদিকে টাইপফেসটা চেঞ্জ করে ফেলি, এটা দিতে পারি, এটা আমরা রেগুলার ভার্সন, ফন্টটাকে একটু ছোট করে দিই। সবগুলো লেখা বড় হাতের দিতেই পারি আমরা, এখানে বড় হাতের দিলে লাইটটা ভালো লাগবে। গেস ট্র্যাকিংটা একটু বাড়ানো যাইতে পারে, ট্র্যাকিং 10। এভাবে রাখি। এটা হয়ে গেছে, বেশি উপরে উঠে গেছে, একটু নিচের দিকে নামাইতে পারি। ওই শেপটাকে আমরা উপরে একটু নিয়ে দেখি কেমন লাগে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরাইজন্টাল, কপি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, ওকে। অ্যাপ্লাই করে দেখব, যদি ভালো না লাগে তাহলে ইউজ করব না। ভালো লাগছে না, থাক রাখি। আরেকটা কাজ আমরা যেটা করি, দেখেন কিছু ডিজাইন আছে, কিছু ডিজাইনে দেখেন বর্ডার থাকে, দেখছেন এরকম বর্ডার থাকতেছে, আবার কিছু ডিজাইনে বর্ডার নাই। তাহলে কি এটাও ফিক্সড যে বর্ডার দিতেই হবে? এটাও ফিক্সড না। আচ্ছা, বর্ডার দিয়ে দেখি কেমন লাগে। আমরা একটা রেক্টেঙ্গেল নিব, নিয়ে কালার স্ট্রোক কালারই দেই, স্ট্রোকে আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ইয়েস, এটার সাথে গোল্ডেন কালারটা ভালো যাবে, গোল্ডেন কালারের গ্রেডিয়েন্ট। স্ট্রোকটা একটু বাড়াইতে হবে, চলে আসবে উপরে, বেশি বড় হয়ে গেছে। গোল্ডেন কালারটা যাচ্ছে না, আমরা কালার প্যালেট এখান থেকে নিয়ে আসি, গোল্ড কালার গ্রেডিয়েন্ট। কপি, শেপ সিলেক্ট করব, কালার এখান থেকে হবে লাইট, এটা হবে ডার্ক। তাও ভালো লাগতেছে না, দেখি তো, অ্যাপ্লাই হবে না।
স্ট্রোকটা আই গেস আর একটু ছোট করি, ভালো লাগতেছে না, সুইচ করে দিই। যদি কি রাখি, নর্মাল কালার যদি রাখি, আচ্ছা একটু দেখি। একটু চিকন করে দিই, কালার হয় নাই, নট ব্যাড, খুব খারাপ লাগতেছে এরকম না। আমরা এখান থেকে শেপটাকে কেটে দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, এটাকে শেপের নিচে নিয়ে যেতে পারি এরকম, বা ওই দুইটা শেপকে উপরে নিয়ে আসতে পারি, ঠিক আছে, যাতে আমার একটা ফ্রেমের মতো একটা জিনিস যাতে তৈরি হয় এখানে। এরপরে আসি, এখানে দেখবেন সার্টিফিকেটের যে নাম থাকে, কখনো কখনো নাম, এটা বলেন তো কি টাইপফেজ, সেরিফ না সেন্স সেরিফ না স্ক্রিপ্ট? সেন্স সেরিফ। এইটা স্ক্রিপ্ট। বেশিরভাগ ক্ষেত্রে সার্টিফিকেটে স্ক্রিপ্ট টাইপফেজ দিয়েই নামটা ব্যবহার করা হয়, বাট সবসময় যে স্ক্রিপ্ট ইউজ হয় এরকম না, কখনো কখনো আমরা দেখি সেন্স সেরিফ বা সেরিফও ইউজ হইতে পারে, ঠিক আছে। সো আমরা আজকে এর জন্য স্ক্রিপ্ট ব্যবহার করি, লিখি নেম হিয়ার। একটা স্ক্রিপ্ট টাইপফেজ নিলাম, সবগুলো লেখা বড় হাতের দিব এভাবে না, এখানেও দেখেন যখন তারা স্ক্রিপ্ট টাইপফেজ ইউজ করতেছে সব লেখা কি বড় হাতের দিয়েছে? দেয়নি। তাহলে এখানে আমরা ক্যারেক্টার প্যানেল থেকে সব লেখা ছোট করে দিব, নেম হিয়ার। সবগুলা এক লেয়ার বলতে ও লেয়ার না না, এই যে দেখেন এটাকে ইলাস্ট্রেটরের লেয়ার দুই হয়, একটা হচ্ছে লেয়ার হয়, ওই লেয়ারের ভিতরে কিছু সাব লেয়ার হয়। এই যে দেখেন এটাকে আমি যদি ওপেন করি, দেখছেন এই যে দেখছেন অনেকগুলো লেয়ার চলে আসছে, লেয়ার সাব লেয়ার চলে আসছে। তো একটা লেয়ারে না কিন্তু সবগুলোকে ধরে অ্যালাইনমেন্টটা করে ফেলি। নিচে আমরা একটা লাইন দিয়ে দিতে পারি, লাইন বেস লাইনের মতো, একটু নিচে হবে, কালার দিব ব্ল্যাক, স্ট্রোকের এখানে ড্যাশ লাইন দিয়ে দেখি কেমন লাগে। বেশি হয়ে গেছে, স্ট্রোক যদি একটু বাড়ায় দেই, এখন তো স্ট্রোক লাইন দিলে ভালো লাগে নাকি স্ট্রোক ছাড়া ভালো লাগে? স্ট্রোক ছাড়া, ওকে। .75 থাকো। আচ্ছা এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আছে? পিছনে আমরা একটা টেক্সচার ব্যবহার করতে পারি। টেক্সচার কীরকম টেক্সচার? যেমন দেখেন এই যে যখন সার্টিফিকেট করে পিছনে দেখছেন একটা কিছু ফিল হয়, এটা দেখবেন যে যখন সরকারি কোনো কাগজ বা সার্টিফিকেট যখন দেয় পিছনে একটা এলিমেন্টের মতো থাকে, টেক্সচারের মতো থাকে। তো এই টেক্সচার আমরা ইউজ করতে পারি। এখানে আপনি লিখতে পারেন সার্টিফিকেট ডিজাইন টেক্সচার। যদিও এই টেক্সচারগুলো ফটোশপে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায় ইলাস্ট্রেটরের থেকে। বুঝি নেই, এগুলোই থাকে, এক একটাতে এক এক রকম, সবগুলোতে সেম থাকে না। একটু দেখি, কপি করি, পেস্ট করলাম, এটা লেয়ার থেকে একটু উপরে চলে আসবে, ছোট হবে, বাট এত বড় থাকবে না। এখান থেকে আমরা ওই যে ইলাস্ট্রেটরে যেরকম মাল্টিপ্লাই, মনে আছে এগুলা? ফটোশপ যেরকম ছিল ইলাস্ট্রেটর আছে। আমরা এখান থেকে সাদা কালারকে সরাইতে চাই, জি
এখান থেকে কাটা যাবে না, এখান থেকে এটা কাটা যাবে না, কারণ ইলাস্ট্রেটরে কি আমরা ছবি নিয়ে কাজ করি না, শেপ নিয়ে? ইলাস্ট্রেটরে শেপ নিয়ে কাজ করে, এটা একটা ছবি, ঠিক আছে, তো এটা কাটা যাবে না। এখান থেকে আমরা দিতে পারি মাল্টিপ্লাই অর স্ক্রিন না, ওভারলে ভালো লাগবে না, মাল্টিপ্লাইটাই ঠিক আছে। মাল্টিপ্লাই দিয়ে আমরা অপোজিটটাকে কমায় ফেলবো। এই যে দেখেন একটা টোন কিন্তু অলরেডি চলে আসছে। 5 আই গেস বেশি হয়ে গেছে, আর একটু কমাইতে পারি আমরা 3, ঠিক আছে। এই জিনিসটাকে আপাতত আমরা লক করে রাখি। একটা টেক্সচারটা আরেকটু অপাসিটি কমানো যায়। টেক্সচারকে সিলেক্ট করব, অপাসিটি দিয়ে দেই 1 না 1.5, 2 থাকুক, ঠিক আছে, চলবে। মানে এটা খুব বেশি যাতে বোঝা না যায়, কারণ এটা যদি বেশি বোঝা যায় তখন লেখা তো আবার পড়া যাবে না, ঠিক আছে, এজন্য এটা বেশি দিব না। এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, এটাও লক করে ফেলি। আচ্ছা দিয়েছি না, চলেন নামাজ পড়ে আসি, তারপরে দেখি। এখানে ছিলাম আমরা না এখন। আচ্ছা, ইলাস্ট্রেটরে কি আমরা লেয়ার লক করা আনলক করা করতে পারি? আচ্ছা, অ্যাজ লাইক ফটোশপের মতো। এটা ইলাস্ট্রেটরে কি লেয়ার আলাদা করে দেখানো হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, ধরেন আমরা যদি এখানে কোনো লেখা নেই, এরপরে কোনো শেপ নেই, তারপরে হচ্ছে পেন টুল দিয়ে কোনো শেপ বানাই, বা হচ্ছে আমরা পেন্সিল টুল দিয়ে যা কিছুই বানাই না কেন, এই সবগুলোই লেয়ারে আলাদাভাবে দেখা যাবে, খেয়াল করছেন? এখন যখন আমরা কোনো স্পেসিফিক শেপকে লক করতে চাইবো, তখন তো আমরা Ctrl+2 দিতে পারি, রাইট? Ctrl+2 দিলে লক হয়ে যাবে। এখানে আমি সবগুলোকে সিলেক্ট করে Ctrl+2 দিলাম, কিন্তু হোয়াট ইফ যদি আমি চাই যে শুধু আমার লেখাটা আনলক করব, বাকিগুলা লক অবস্থায় থাকবে, চলে আসে, তখন আমরা কি করব? ওই যে লেখা আছে, ওই লেখার লেয়ারের পাশে যে লকটা আছে, এখানে ক্লিক করলে ওইটা আনলক হয়ে যাবে। সিমিলারভাবে দেখেন তো এই চোখের কাজগুলা কি? হাইড করা বা শো করা, অ্যাজ লাইক ফটোশপের মতো, বুঝতে পারছি? ওকে, নিচেরগুলাকে আনলক করে দিই, আনলক করে এটার মানে হচ্ছে পুরো লেয়ারটাকে সিলেক্ট করে। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখেন আমার পুরো লেয়ারটা যখন সিলেক্ট হয় তখন ওই সার্কেলটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? আপনি চাইলে শেপ দিয়েও সিলেক্ট করতে পারেন, আবার ওই নিচে বা লেয়ারে ক্লিক করেও ডিরেক্টলি সিলেক্ট করতে পারেন, এভাবেও করা যায়। এখন আসি এখানে, চলে আসি এখানে। যখন আমরা বেশ কিছু লেখা দেখতেছি, এই লেখাগুলা সেন্সিটিভ কিন্তু, কারণ এখানে কিছু লেখা থাকে, এই লেখাগুলা কিন্তু মানুষ পড়ে যে সে আমাদের এখান থেকে এত তারিখে এই কোর্সটা কমপ্লিট করেছে, তাই না? কিছু কিছু সার্টিফিকেটে দেখবেন যে গার্ডিয়ানের নাম থাকে, বাবা মার নাম থাকে, আবার কিছু কিছু সার্টিফিকেটে থাকে না। তাহলে এখানে নাই, আবার কিছু কিছু থাকে। কোনগুলাতে থাকে? যেগুলো একাডেমিক সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, ভার্সিটিরগুলা, এগুলো হচ্ছে একাডেমিক জিনিস। এই একাডেমিকগুলাতে গার্ডিয়ানের নাম থাকে। বাট একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স, একটা হচ্ছে অনলাইন কোর্স, 6 মাসের একটা কোর্স, 2 মাসের একটা কোর্স, এখানে কিন্তু গার্ডিয়ানের নামটা থাকে না। সবসময় যে থাকে না এটা বললেও ভুল হবে, কিছু কিছু জায়গাতে থাকে আর কি। আচ্ছা, এবার আপনি যদি কোনো ন্যাশনাল কোর্স করেন, সরকারি যদি কোনো কোর্স করেন, ওইখানে কিন্তু আবার থাকে, পিতামাতার নাম এটা সহ থাকে আর কি। আচ্ছা, আমরা এখানে লেখা যদি লিখতে চাই, লেখার ক্ষেত্রে আমরা টাইপ টুল নিব। দেখেন এটা একটা বর্ণনামূলক লেখা না? বর্ণনামূলক লেখা যদি হয়, আমার লেখাটা বারবার এখানে চলে যাচ্ছে কেন? বর্ণনামূলক লেখা যদি হয়, সার্টিফিকেটের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে আমরা সবগুলো লেখা এরকম স্ক্রিপ্ট টাইপেজ রাখতে পারি, এরকম রাখা যায়। যেমন দেখেন এখানে স্ক্রিপ্ট টাইপেজ এখানে আছে, এবং পুরা টোনটাই কিন্তু ট্রেডিশনাল একটা ফিল দিচ্ছে। বাট এইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে কি স্ক্রিপ্ট টাইপেজ আছে? এখানে ট্রেডিশনাল ফিলটাও নাই, মানে যেখানে যেরকম লেখা এখানে ওরকম ফিল। আমরা যদি এখানে এরকম ট্রেডিশনাল ফিল দিতে চাই, দিতে পারবো। বাট দেখেন এখানে তো অলরেডি আমরা ব্ল্যাক লেটার ইউজ করছি, অলরেডি স্ক্রিপ্ট ইউজ করেছি, আবারও যদি এখানে এটা ইউজ করি এটা বেশি হয়ে যাবে, ভালো লাগবে না। আমরা এখান থেকে সেন্সিটিভটা ইউজ করতে পারি। এটাকে একটা কাজ করি, কার্ভ টুলটা নেই, সিলেক্ট করব, কার্ভ টুলটা নিয়ে এটাকে যদি একটু নিচে নামাই, সিলেক্ট করব, কার্ভ টুল নিয়ে এটাকে একটু নিচে নামাই,
তাহলে এটা বেশি হয়ে যাচ্ছিল। এবার এখানকার যে লেখাগুলো আমরা এখান থেকে রাখবো হচ্ছে এই টাইপফেসটা রাখতে পারি, এই টাইপফেসটা। সবগুলো লেখা কি বড় হাতের হবে না, তাহলে ক্যারেক্টার থেকে লেখাগুলোকে ছোট করে দিব। এখানে দেখেন আমার পুরো কন্টেন্টটা কোন পাশে রাখা, লেফটে, রাইটে না সেন্টারে? এই লেখার অ্যালাইনমেন্টটা কোথায়? লেফটে, তাহলে এটাও কিসে হবে? সেন্টারে। তাহলে প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ হয়ে গেল, তাই দিয়ে দেব সেন্টার। আর পুরো যে কন্টেন্টটা, পুরো কন্টেন্টটাও সেন্টারে অ্যালাইন হয়ে যাবে। গুড। নিচে আমরা কিছু সিগনেচার, ডেট এরকম কিছু জিনিস রাখতে পারি। যেমন এখানে একটা লাইন নেব, লাইনের কালার আমরা নিতে পারি হোয়াইট কালার। স্ট্রোকটা একটু বাড়ায় দিই। ওকে, এটা উপরে চলে আসবে, একটু ছোট হবে। আমরা লিখব হচ্ছে সিগনেচার। বেশি বড় হয়ে গেছে তাই না, আর একটু ছোট হবে। দুইটাকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করব। না, সেন্টার না, এইভাবে সেন্টার হবে, সরি। এই যে সিগনেচার লেখাটা লিখলাম, এটা গুড কন্ট্রাস্ট না ব্যাড কন্ট্রাস্ট? কি কালার দিলে ভালো লাগবে? কন্ট্রাস্টের একটা মেইন জিনিস হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাথে লাইট কালার। এখন এটা আমার একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড তাই না, আমি যদি এই লেখাটাকেও ডার্ক দেই তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। এখন স্যার তো বলছে ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাথে লাইট কালার, এই যে আপনি দিলেন লাইট কালার, এখন ভালো লাগতেছে? তাও বুঝে দিতে হবে। ব্রাইট বলতেই ধুমধাম ব্রাইট ইউজ করা যাবে না, টোনের সাথে ম্যাচ করতে হবে। অল্টার ধরে কপি করব, এখানে রাখবো, বর্ডারের ভিতরে রাখা ট্রাই করি। সেন্টার হয় নাই, সেন্টার করে দিতে হবে। অ্যালাইনমেন্ট থেকে বলে দিব সেন্টার। ওকে, এখানে হবে হচ্ছে সিগনেচার, এখানে থাকে, এই পাশে থাকবে ডেট। থাকবে, এখানে আমরা একটা ডেট দিয়ে দিতে পারি। আজকে কত? 17/1। সিগনেচার, সিগনেচার সাধারণত হ্যান্ড রিটেন ফন্টে হয় না, পেঁচানো থাকে, তাহলে এখানে আমরা একটা হ্যান্ড রিটেন ফন্ট দিয়ে দিতে পারি। না, এটা ভালো লাগবে না, এটা স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে, আমরা হ্যান্ড রিটেন দিব। স্ক্রিপ্ট টাইপে আসি। নর্মাল বলতে এগুলো আমরা বোঝার জন্য ইউজও করতেছি না, এগুলো ইউজ ডিজাইনের সৌন্দর্য রাখার জন্য। ওকে, গ্যাপগুলো আমার কাছে সমান লাগতেছে না, আমরা এই জিনিসগুলোকে একটু বড় করে দিতে পারি, একটু বড়। সাইলেন্ট। সবগুলোকে সিলেক্ট করব, অ্যালাইন, সেন্টার অ্যালাইন করে দেব। ওকে, এবার আপনি কিছু মডিফিকেশন করতে পারেন বা ভ্যারিয়েশন করতে পারেন। যেমন আমার ডিজাইন করা শেষ, আমি খুব মিনিমালের মধ্যে করছি, খুব বেশি ক্লামজি এখানে করা হয়, এবং সার্টিফিকেটে খুব বেশি শেপ, খুব বেশি কালার এভাবে দিলেও ভালো লাগে না, ক্লামজি জিনিসটা ভালো লাগবে না। যেহেতু কেন ভালো লাগতেছে না, কারণ দেখেন এখনকার যে ট্রেন্ড, মডার্ন ট্রেন্ড, যেটা মডার্ন ট্রেন্ড হচ্ছে আমরা এখানে খুব ক্লামজি জিনিস পছন্দ করি না, এবং আপনি নিজের সাথে ওটা রিলেট করতে পারবেন। আপনি যখন কোনো পোশাক কিনতে যান, আপনি যখন কোনো জিনিস কিনতে যান, আপনি কিন্তু বলেন যে ভাই সিম্পলের মধ্যে গর্জিয়াস জিনিস দেখান, সিম্পল জিনিস আপনি চান না, খুব গর্জিয়াস জিনিস আমরা চাই। এখন এটা হিউম্যান নেচার, এটা মডার্ন ট্রেন্ড। নট অনলি যে শুধু ডিজাইনের মধ্যে, আমরা আমাদের দৈনন্দিন জীবনেও এটা অ্যাপ্লাই করি। সো এখন আমরা কোনো ক্লামজি ডিজাইন করব, ঠিক আছে, মার্কেট প্লেসের জন্য, ক্লায়েন্টদের জন্য আমাদের ক্লামজি ডিজাইন, একটু হাই লেভেলের কন্ট্রাস্ট ডিজাইন করতে হবে, বাট আমাদেরকে ট্রেন্ডটা ফলো করতে হবে, সো দ্যাট আমরা যাতে মার্কেটে টিকে থাকতে পারি। এবার কি করব, আমরা যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ওই ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+C Ctrl+F, কি হইলো, পেস্ট ইন ফ্রন্ট। এবার ওইটাকে সবার উপরে নিয়ে আসবো, সবার উপরে নিয়ে আসা পড়ে। আচ্ছা বলেন তো, এটা কি আমার লাগবে এখন? এটা আমরা কেন নিয়েছিলাম? কালার নেওয়ার জন্য। তাহলে আমার কাজ শেষ, এটা আমার প্রয়োজন, এটাকে ডিলিট করে দিব। এবার এই শেপটাকে উপরে নিয়ে আসছি, ওই শেপটাকে ধরবো, সবগুলো লেখা টেখা যা আছে সবগুলোকে ধরবো, ধরে
যতগুলা লেখা দেখেন আমার কাজের সুবিধার জন্য আমি হয়তো ব্যাকগ্রাউন্ডকে লক করে রেখেছিলাম, কোনো একটা লেখাকে লক করে রেখেছিলাম, সেগুলোকে আনলক করে ফেলবো। আনলক করে আমরা করে ফেলবো ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করলাম। এবার আমার ডিজাইনটা একটা আর্টবোর্ডের ভিতরে দেখেন পারফেক্টলি চলে আসছে, বুঝতে পারছি। আমরা চাইলে কালার ভেরিয়েশনও করতে পারি, যেমন একটা ডিজাইনের ডিফারেন্ট কালার থাকতেই পারে। কিভাবে করব? সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা আসবো এডিট, এডিট থেকে আসবো এডিট কালার, এডিট কালার থেকে রিকালার আর্ট ওয়ার্ক। এখানে কারো কারো এরকম গোল্লা আসতে পারে, কারো যদি গোল্লা না আসে আপনাদের এরকম আসবে। সো যেরকমই আসুক কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে ধরেন থেকে দিলাম এরকম একটা কালার। না, এটা ভালো লাগতেছে না, এটা মোটামুটি ঠিক আছে, ওকে করে দিই। আবার আরো কিছু ভেরিয়েশন আমরা করতে পারি। এডিট, এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক। এস গ্রিন দিলে কেমন লাগে? খুব একটা ভালো লাগবে না। না, আর ভালো লাগছে না, এটা মোটামুটি চলে, বাট এই দুইটা বেশ ভালো লাগতেছে। আচ্ছা, তো এরকম যে আপনাদেরও করে দিতে হবে নট নেসেসারি। আপনারা অনেক সময় দেখবেন যে একই ডিজাইনের ডিফারেন্ট ভেরিয়েশন থাকে, একই ডিজাইনের ডিফারেন্ট কালার থাকে। সো ওই জিনিসটা কিভাবে করে ওইটা দেখানোর জন্যই যে প্রথমে আমাদের একটা ডিজাইন করতে হয়, তারপর সেটা আমরা ডিফারেন্ট কালার ভেরিয়েশন চাইলে করতে পারি। সবসময় যেরকম করতে হবে নট নেসেসারি, বাট চাইলে করতে পারেন আর কি। এবার আমরা ডিজাইনটাকে মক আপ করবো। আপনাদের মনে ফটোশপে কি আমি মক আপ করা দেখাইছিলাম? মক আপ করা দেখানি, সামনে আছে। তাহলে কি মক আপ করা দেখানো উচিত? কি করা যায় দেখি তো, একটু হালকার উপরে ঝাপসা দেখাবো। আচ্ছা, একটু দেখি এখানে কি আছে। মডিউলের বাইরে আবার দেখাইলে ঝামেলা। আজকে হচ্ছে সার্টিফিকেট, লার্নিং ইলাস্ট্রেশন, ল্যান্ডস্কেপ, রিটাচিং, সার্টিফিকেট, শেপ, ট্রান্সফর্ম, শ্যাডো, সেলফ ক্রিয়েশন, ট্রেসিং। হ্যাঁ, হোমওয়ার্ক বলতেছি, একটু ওয়েট করেন। আপনারা যেটা করবেন, আচ্ছা মকআপ আজকে দেখাচ্ছি না, মকআপ অন্য আরেকদিন দেখাবো। মকআপের একটা ডিটেলস ক্লাস হবে ফটোশপে, হ্যাঁ ওইটা বুঝতে হবে আগে। ওইটা না বুঝে মকআপ করতে গেলে আপনাদের প্রবলেম হবে, যার কারণে মকআপটা আজকে দেখাচ্ছি না। বেসিক আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মকআপ কিভাবে করবেন বেসিক দেখাই আমি। এই যে হালকার উপরে ঝাপসা বললেন না, হ্যাঁ হালকার উপরে ঝাপসা দেখাই। 1500 পিক্সেল, 1000 পিক্সেল, আই গেস বেশি হয়ে গেছে, আর একটু ছোট করে নিতে পারি আমরা। নিয়ে ওই যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটাকে আমরা কপি করতে পারি, আবার এটাকে ধরে ডিরেক্টলি আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে একটু ছোট করে দেই, এভাবে রাখি। এখন দেখেন তো আপনারাই বলেন, এই যে আমি এভাবে রাখলাম, এটা কি দেখতে ভালো লাগতেছে? কি করলে ভালো লাগবে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে ভালো লাগবে। এখন এই যে বললেন না ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে ভালো লাগবে, অনেকে কি করবে জানেন? দেখাই দাঁড়া, ডিজাইনের কালারের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড কালার দিবে। এবার বলেন এটা কি ভালো লাগতেছে? এটা ভালো লাগতেছে না। সো আমরা ব্যাকগ্রাউন্ডের কালার এটার সাথে ম্যাচ করবো না, আমরা নিউট্রাল একটা কালার রাখবো। নিউট্রাল কালার আমরা গ্রে রাখতে পারি, অফ হোয়াইট রাখতে পারি, সো দ্যাট এটা যাতে দেখতে ভালো লাগে। এটা বেশি ডার্ক হয়ে গেছে, একটু অফ হোয়াইটের দিকে যাইতে পারে হালকা, ঠিক আছে। এটাকে আমরা কালার ভেরিয়েশন করছিলাম না, এখানে আমরা কালার ভেরিয়েশন করে দিতে পারি। এডিট, এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক, কোনটা ছিল? ব্লু। আচ্ছা অনেকের কিন্তু দেখেন আমি একটা টান দিচ্ছি এটাও চলে আসতেছে, বাট অনেকের এটা আসবে না, কারণ এই লিঙ্কটা অফ করা থাকবে। এই লিঙ্ক অফ করা থাকলে স্যার আপনার তো সবই আসে, আমার তো একটা আসে। তো কি করবেন? লিঙ্কটা অন করে দেবেন, লিঙ্ক অন করলে সবই আসবে। বাহ, এটাও তো ভালো হয়েছে, এটা থাকবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিই, এই জিনিসটাকে এভাবে রাখি। এরপর আমরা এখানে বেসিক লিখে দিতে পারি যে সার্টিফিকেট ডিজাইন। এখন দেখেন তো আমাদের ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট কি এই লেখাটা না ডিজাইনটা? ডিজাইনটা। তাহলে আমরা লেখাটাকে ছোট করে দিব, প্রায়োরিটি বুঝতে হবে, হ্যাঁ প্রায়োরিটি বুঝে আমরা কাজ করব। এটাকে বড় করে দেই, সার্টিফিকেট ডিজাইন, ডিজাইনের ডি কে যদি বড় করে দেই, টাইপ ফেসটা চেঞ্জ করে ফেলি, ক্লিয়ার,
ইটালিক, এটার কালার দেখেন এখন কিন্তু চোখে আমার সার্টিফিকেট এই লেখাটা ভাসতেছে, বাট আমার এই পুরো জিনিসে মেইন জিনিস কোনটা, এই লেখাটা না ডিজাইনটা? তাহলে আমরা লেখাটাকে এত ফোকাসে নিয়ে আসবো না, লেখাটাকে আমরা একটু ডিফোকাসড করে ফেলবো, গ্রে আউট করে দিব আমরা, সো দ্যাট এটা যাতে খুব বেশি একটা ফোকাসে না থাকে। দেখেন এখন আমার ডিজাইনটা ফোকাসে আসতেছে। এই ডিজাইনটা আরো বেশি রিয়েলিস্টিক লাগবে কখন, যখন এখানে একটা শ্যাডো পড়বে। শ্যাডো দিব কিভাবে, দুইটা ডিজাইনকে সিলেক্ট করব, ইফেক্ট পড়ছিলাম না আমরা, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। শ্যাডো এত ডার্ক ভালো লাগবে না, সো শ্যাডোর অপাসিটি যেটা আছে অপাসিটিকে আমরা কমিয়ে ফেলবো। প্রিভিউটা অফ করে দেখি, মাছ বেটার আর একটু কমাইতে পারি, 30। ঠিক আছে, এবারে যদি একটু দেখাই, দেখেন বুঝতে পারছি। এবার দেখেন আজকে আমরা কি করলাম, আপনাদেরকে মূলত পুরা এরকম একটা জিনিস থেকে, এরকম একটা খালি আর্টবোর্ড থেকে এরকম ডিজাইনে কিভাবে আসতে হয় এবং এটার আউটপুট কিভাবে রেডি করতে হয় পুরাটা একদম রুট লেভেল থেকে দেখাইছি। এবং ব্যাপারটা যদি এরকম হইতো যে বলতাম যে আজকে আমরা দেখবো সার্টিফিকেট ডিজাইন বলে ধুমধাম ডিজাইন করে দেখাইতাম, যদি না বলতাম যে শেপ কত প্রকার, কালারগুলো কিভাবে নিব, সার্টিফিকেটের কয়টা ধরন হয়, এই ব্যাপারগুলো আলোচনা করা কি উচিত, নাকি নেক্সট টাইম থেকে শুধু ধুমধার একটা ডিজাইন করে দেখানো উচিত? আলোচনা করা উচিত। আচ্ছা ঠিক আছে, এবার আসি আপনাদের হোমওয়ার্ক। তার আগে এটা সেভ করে দিতে হবে। আপনারা যে হোমওয়ার্ক করবেন, আপনারা হোমওয়ার্ক করে কি করবেন, একটা তো ডিজাইন করবেন, ডিজাইন করে কালার ভেরিয়েশন চাইলে করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। যেটা করবেন ডিজাইনটাকে এভাবে মক আপ করবেন। হালকার উপরে ঝাপসা দেখতে চাইছেন, দেখাইছি, তাহলে এটা হোমওয়ার্ক করা লাগবে না, সো মক আপ করে আমরা দিব। ঠিক আছে, মক আপ করে দিলে ডিজাইনটা সুন্দর লাগে। এখন দেখেন মক আপ করে দেওয়াটা কেন জরুরি। আপনারা যখন দোকানে শোরুমে কাপড় কিনতে যাই, শার্ট পাঞ্জাবি, দেখবেন যে কিছু স্ট্যান্ড থাকে না, কিছু হচ্ছে স্ট্যাচু থাকে, তাদেরকে পোশাকগুলো পরায় রাখে, তখন কিন্তু আমরা একটা প্রিভিউ পাই যে আচ্ছা এটা যদি আমি পরি আমাকে কেমন লাগতে পারে। বাট যখন হচ্ছে দোকানদার প্যাকেটে বের করে দেয় তখন কি আপনি বোঝেন? তখন কিন্তু বোঝেন না। সিমিলার ভাবে মকআপটা আমরা এই জন্য করবো যেটা রিয়েল লাইফে দেখতে কেমন লাগবে, এই জন্য আমরা মকআপ করে দিব এখন থেকে। ঠিক আছে, আর যখন মকআপের ডিটেলস ক্লাসটা আমরা দেখবো ওইটা তখন আরো ইজি হয়ে যাবে, তখন আর এত প্যারা আপনাদের নিতে হবে না। হোমওয়ার্ক করবো আমরা 5টা সার্টিফিকেট ডিজাইন, 5টা না আর নাই, এই 5টাই। তবে একটা জিনিস সেটা হচ্ছে দেখেন এই ডিজাইন করার ক্ষেত্রে আমরা কি শুধুমাত্র একটা ডিজাইন ভালো লাগছে শেপ বসাই দিছি, কালার বসাই দিছি, এভাবে করছি না, রিসার্চ করে কাজগুলো করছি। হোমওয়ার্ক অল্প দিছি যাতে করে রিসার্চ করার সময়টা বেশি পান। যদি আপনাদের হোমওয়ার্কে আমি দেখি যে না আপনারা অ্যাকচুয়ালি রিসার্চ করেন নাই, কম হোমওয়ার্কের সুবিধা নিয়ে কোনো রকম হোমওয়ার্ক করে দিয়েছেন, তাহলে এই 10টাই আগের 10টাই ভালো ছিল। এবং আপনারা মনে করেন না যে আমি হয়তো মানে নেক্সট ক্লাসে তো আমি আসবো না, তাহলে নেক্সট ক্লাসে স্যার হোমওয়ার্ক দেখবে না নাকি? নেক্সট ক্লাসে আমি আসবো না ঠিকই, বাট আপনাদের হোমওয়ার্ক কিন্তু আমি চেক করি ফোনে, কে কি করতেছেন হোমওয়ার্ক। হয়তো আমি ফিডব্যাক দিতে পারি না, যে ফিডব্যাকটা আমি আজকে দিয়েছি লাইভ ফিডব্যাক হয়তো দেওয়া হয় না, বাট আমার ক্লাসে মনে হয় যে হ্যাঁ নেক্সট ক্লাসে যে ওদেরকে এই ফিডব্যাকগুলো দিতে হবে। সো হোমওয়ার্কগুলো করেন, আমি এগুলো চেক করব। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে অ্যারাউন্ড কবে, আবার 24 তারিখে। সো 24 তারিখে আমি আপনাদেরকে সার্টিফিকেটের উপরেও ফিডব্যাক দিব এবং যে হোমওয়ার্কটা আপনাদেরকে দেওয়া হবে নেক্সট মঙ্গলবার ওইটার উপর আপনাদেরকে ফিডব্যাক দিব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা আমি এটা সাবমিট করি নাই, ঠিক করে দিই না, এটা না দিছি তো, দিয়ে দিছি, এখন আর পেন্ডিংয়ে নাই, চলে আসছে। ওকে, তাহলে এভাবে মকআপ করে দিতে পারবো গাইস। আলাদা আলাদা বলতে আপনার ইচ্ছা, আপনি চাইলে সব একসাথে মকআপ করতে পারেন, একবারে করতে পারেন, একবারে করলেই ভালো। যে পাঁচটা সার্টিফিকেট ডিজাইন কি এরকম ভাবে দিতে হবে না, ওই দুটোটা করে দিতে হবে, মানে পাঁচটা আলাদা পাঁচটা এরকম না, এরকম না। দেখেন আমি বলি, এটা হচ্ছে আমার একটা ডিজাইন, এই একটা ডিজাইনকে আপনি মকআপ করবেন। এই যে দেখেন একটা ডিজাইনকে আপনি মকআপ করছেন, ঠিক আছে। এখন আমি বলবো যে ডিজাইন করার সাথে সাথে মকআপটা করে ফেলার জন্য, কারণ আপনি যদি বলেন যে পরে মকআপ করব, পরে আবার ফাইল ওপেন করে ডাবল কাজ করা লাগবে, সো কাজটা একবারেই করে ফেলেন, ডিজাইন করে সাথে সাথে মকআপ করে ফেলেন, কাজ একবারেই শেষ হয়ে যাবে, ওইটা বেটার হবে। ঠিক আছে, আর কি প্রশ্ন আছে বলেন? হোমওয়ার্ক দেখা হয় নাই? আচ্ছা হোমওয়ার্ক দেখে দিচ্ছি, এটা আমি সেভ করি নাই, গেস সেভ করে এটা আমি দিয়ে দিই আপনাদেরকে। 2522
22 না ও না 39 39 সার্টিফিকেট ডিজাইন। কই গেল? আচ্ছা কি হইল? ঠিক আছে, অ্যাটেন্ডেন্স বাকি আছে কার কার?